আলহামদুলিল্লাহ। এইবার সেনা প্রধান ফেঁসে গেলেন। সেনা প্রধান ওয়াকারুজ্জামান হত্যা যোগ্য যা চালিয়েছে শেখ হাসিনা, যে অপকর্ম যা করেছে সব কিছু দায়ী কিন্তু তিনি এবং তার 15 জন সেনাবাহিনী, খাস যে সমস্ত সেনাবাহিনীগুলো আছে তারা কিন্তু সবাই ধরা খেয়ে যাচ্ছেন। তিনি তাদেরকে যে আইনের হাতে উঠাই দেবেন তিনি সেটা চাচ্ছেন না। এখন ধরা খেয়ে গেলেন ওয়াকারুজ্জামান বাঁচবেন কি, সেটা বাঁচতে পারবে কি পারবে না সেটা এখন জনগণের হাতে। এখন সব বিচার এই জমিনে হবেই ইনশাআল্লাহ। কারণ মানুষ অত্যাচার জুলুম করে, মানুষ খুন করে, সত্যটা কখনো কোনোদিন চাপা থাকে না। সব সময় অবশ্যই সত্য একদিন প্রকাশিত হবেই এবং তাদের বিচার হবে এই বাংলার জমিনে। যে যা করছে সবকিছু আস্তে আস্তে প্রকাশ পেয়ে যাচ্ছে, কারো ছাড় হবে না, অবশ্যই সবাই ধরা খেয়ে যাবে। আসুন তাহলে আমরা ভিডিওটি একটু শুনে আসি। সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমাদেরকে আক্রমণ করেন না। গুম কমিশনের গোয়েন্দা সদস্য ডক্টর নাবিলা ইদ্রিসের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে ফেঁসে গেছে সেনাবাহিনীর বর্তমান এবং সাবেক অনেক মেজর কর্নেলরা। কিন্তু জেনারেল ওয়াকার চান না তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিতে, জানিয়ে এখন তোলপাড় গোটা দেশ। এদিকে জানা গেছে ফ্যাসিস্টের দোসর হয়ে আয়নাঘর পরিচালনা সহ কিছু অপকর্মের নথি ডক্টর নাবিলার হাতে রয়েছে, যা শীঘ্রই আদালতে পেশ করা হবে। এমনটি হলে জেনারেল ওয়াকারকে ফাঁসির দড়িতে পর্যন্ত ঝুলতে হতে পারে, আর সেটি না হলেও হাসিনার মতো দেশ থেকে পালাতে হতে পারে সেনা প্রধানকে। আমাদের এই ভিডিওতে আলোচনা করব নাবিলা ইদ্রিসের অবিশ্বাস্য কর্মকাণ্ড নিয়ে। এছাড়াও কেন ওয়াকার 15 সেনা সদস্যকে সরকারের হাতে তুলে দিতে গড়িমসি করছে, চলুন এসবের বিস্তারিত জেনে নেওয়া যাক। গুমের মামলায় সামরিক হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে আইন অনুযায়ী তাদের অবশ্যই 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এটাই আইনের বিধান, অথচ জেনারেল ওয়াকার চান না সেনা সদস্যদের আদালতে পাঠাতে। গত মঙ্গলবার জেনারেল ওয়াকার সেনা সদস্যদের একটা অফিসারদের স্টাডি পিরিয়ডের পর অফিসারদের সাথে কথা বলেন। সেখানে তিনি ইংরেজিতে একটি স্পিচ দেন, যার অর্থ হচ্ছে, আমাদের অফিসারদের প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়া হবে তা কল্পনা করতেও আমার কষ্ট হয়। আমাদের ব্রাদার অফিসারদের এই অপমানের মুখোমুখি হতে হবে, আমরা এটা কিভাবে সহ্য করব। ওয়াকার 360 ডিগ্রি ইউটার্ন নিয়ে সমস্ত দোষ হাসিনার উপর চাপিয়ে আরো বলেন, তাদের দোষ কি? তারা যা করেছে তা একজনের নির্দেশেই করেছে। আমি এই বিষয়টি নিয়ে সবার কাছে গিয়েছি, কিন্তু কেউ শোনেনি। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি ভবিষ্যতের রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবে তাদের কাছ থেকে এই অফিসারদের জন্য মুক্তির দাবি করব। মুক্তি না দিয়ে আমি যাব না। অথচ জেনারেল ওয়াকারের হয়তো জানা নেই এই অফিসাররাই অসংখ্য নিরপরাধ মানুষ। শুধু বিএনপি জামায়াতের রাজনীতি করার কারণে তাদেরকে দিনের পর দিন অন্ধকারের 4 দেয়ালে বন্দী করে রেখেছিল, তাদের জীবন থেকে কেড়ে নিয়েছিল বছরের পর বছর, এমনকি অর্ধ যুগ পর্যন্ত মূল্যবান সময়। তারা কতটা কষ্টে আয়নাঘরে ছিল সে বিষয়ে আলোচনা থাকবে ভিডিওর শেষাংশে। সেনাদের কি দোষ? ওয়াকারের এমন প্রশ্নের জবাবে অনেকে পাল্টা প্রশ্ন করেছেন, আপনার মন কান্দে নাই যখন মেজর জাহেদ সিনহা এদের মারা হইল? 25শে ফেব্রুয়ারি 2009 সালে আপনার ব্রাদার অফিসারদের প্রতি ফিলিংস কই ছিল? তখন তো আপনি 250 জন যুদ্ধের জন্য প্রস্তুত সৈনিক নিয়ে আপনার আপার কথায় তাদের রক্ষা করতে এগিয়ে যাননি? আপনি কইছিলেন যখন তাপস মামলায় 5 অফিসার আর বাকি অনেক মিথ্যা মামলায় অফিসারদের জেলে ভরল, গুম করল, আর এখন আপনি হুমকি দেন যে সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবেন যে আগামী সরকার খুনিদের জন্য ইনডেমনিটি দেয়। এদিকে ওয়াকার যতই তার ঘাতক সেনাদের রক্ষা করার চেষ্টা করুক না কেন, নাবিলা ইদ্রিস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের হাতে এমন কিছু প্রমাণ আর নথি দিয়েছেন যে এসব সেনাদের আর বাঁচার কোনো উপায় নেই। এমনকি ঘোর বিপদ ঘনিয়ে আসছে ওয়াকারের উপরেও। জামায়াতে ইসলামীকে অবশ্যই অনেকে ধন্যবাদ দিচ্ছে, কারণ তাজুল ইসলামের মতো একজন অকুতোভয় সৎ, দক্ষ, নির্ভীক ও দুঃসাহসী আইনজীবী তারা উপহার দিতে পেরেছে। একদিকে নাবিলা ইদ্রিস, অন্যদিকে সত্য আইনজীবী তাজুল ইসলাম, যার যুক্তিতর্ক শুনে বিচারকরা পর্যন্ত তাকে স্যার বলে সম্বোধন করতে বাধ্য হন। তিনি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ
অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। হাসিনা আমলে যিনি ছিলেন একই আদালতে জামায়াত নেতাদের আইনজীবী। এই আদালত আজ ওয়াকারের সহচর হিসেবে খ্যাত বর্তমান ও সাবেক 25 সেনা অফিসারের বিরুদ্ধে চার্জ গঠন করেছে। 22 অক্টোবরের মধ্যে তাদেরকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত। ওয়াকার তাদেরকে বাঁচাতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েও অবশেষে ব্যর্থ হচ্ছে। ওয়াকার নিশ্চয়ই এখন চোখে সরিষার ফুল দেখছেন। অদৃশ্য ফাঁসির রশি তার চোখের সামনে ভাসছে। এই চার্জ গঠনের মাধ্যমেই গুম খুনের আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো বাংলাদেশে। ওয়াকারের দিন যে ঘনিয়ে আসছে তার আরও প্রমাণ আছে। গতকাল চ্যানেল আইয়ের এক সাংবাদিক তাদের পেজে একটি পোস্ট করার পরেও তা মুছে দিয়েছেন। সেই পোস্টে লেখা ছিল, ওয়াকারের প্রতি জনগণের বিশ্বাস আর নেই। ওনার উচিত যে যত তাড়াতাড়ি সম্ভব যাদের নামে মামলা হয়েছে তাদেরকে হস্তান্তর করা, না হলে হয়তো হাসিনার মতো ওনাকেও দেশ ছেড়ে পালাতে হবে। গোটা দুনিয়ায় এ ঘটনায় তোলপাড় শুরু হলেও বাংলাদেশের মিডিয়াগুলো একেবারেই চুপ। শোকে যেন ওরা পাথর হয়ে পড়েছে। কোনো সাড়া নেই মিডিয়ায়। বামপাড়ায় পড়েছে শোকের মাতম। অনেকেই বলছে, আশা করছি নতুন দিগন্তের পথে বাংলাদেশ আজ পা বাড়ালো। পিলখানা হত্যাকাণ্ডের বিচারের কাজও একদিন শুরু হবে বলে আমরা আশা প্রকাশ করছি। বলে রাখা ভালো যে 25 জনকে 22 তারিখের মধ্যে আদালতে হাজির করতে বলা হয়েছে। এদের মধ্যে ডিজিএফআই এর 5 জন সাবেক মহাপরিচালকও আছে। তারা সবাই গুম খুনের সাথে জড়িত ছিল। সেনাপ্রধান ওয়াকার চেয়েছিল এদেরকে মুক্ত করে দিতে, বাঁচিয়ে দিতে। বিভিন্ন দলের নেতাদের কাছেও গিয়েছিল এদের হয়ে সুপারিশ করার জন্য, এদেরকে ছেড়ে দেওয়ার জন্য। একটি সূত্র বলছে এজন্য জেনারেল ওয়াকার এখন বিপদের মধ্যে আছে। তাকে ডক্টর নাবিলা ইদ্রিসের টিমের মাধ্যমে মনিটরিং এর মধ্যেও রাখা হয়েছে। আর কোনো কৌশল অবলম্বনের কোনো সুযোগ নাই তার। মাঝখানে একবারও ওয়াকারকে সেনাপ্রধান থেকে সরিয়ে দেওয়ার প্ল্যানও করা হয়েছিল, যদিও পরে সেটা আর হয়নি। কিন্তু এখন থেকে ওয়াকার শুধুই নামে মাত্র সেনাপ্রধান। পুরো সেনাবাহিনীকে চালাচ্ছে আরেকটা গ্রুপ। দুদিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী তাজুল ইসলাম বলেছিলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে দেশে অনেক কিছু ঘটবে। সেগুলো অলরেডি ঘটা শুরু হয়ে গিয়েছে। খেলা যে কোন লেভেলে চলতেছে কেউ বুঝতেও পারছে না। ভিডিওটি শেষ করব ওয়াকারের ডান হাত বাম হাত খ্যাত 25 জন সেনা কর্মকর্তার অপকর্মের ফিরিস্তি দিয়ে। আমরা গুমের ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের কাছ থেকে আয়নাঘরের গোপন ডিটেনশন সেলের ভয়াবহ নির্যাতনের ঘটনা শুনেছি। এসব নির্যাতন প্রায় এতটা নিষ্ঠুর হয় যে তাদের শরীর ও মনে স্থায়ী ক্ষত রেখে যায়। কিন্তু মাঝে মাঝে কিছু ভিকটিম এমন ঘটনার বর্ণনাও দেন যেখানে আচমকা এক ধরনের অস্বাভাবিক মানবতার ঝলক দেখা যায়। কখনো কখনো প্রহরীর থেকেও, কখনো কোনো সৎ অফিসারের থেকে ভুক্তভোগীরা এসব মুহূর্ত ভোলেন না, এবং তাদের মাধ্যমে আমরা এখন এমন অনেক স্মৃতির সাক্ষী পেয়েছি যা আমাদেরকে যথেষ্ট ভাবায়। একজন তরুণ ছাত্র যিনি টর্চারের চোটে আজ স্থায়ীভাবে অসুস্থ, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমাকে বলেছিলেন যে টর্চারিং অফিসার মারতে মারতে 2টো লাঠি ভেঙে ফেলে, পরবর্তীতে 3য়টি দিয়ে টর্চার চালিয়ে যান। নির্যাতন এতটাই নৃশংস ছিল যে সেই ঘরে থাকা 2 নারী অফিসার কান্নায় ভেঙে পড়ে এবং ঘর ছেড়ে চলে যান। সেই দুজনের কান্নার দৃশ্যটি আজও তার মনে গেঁথে আছে। আরেকজন বন্দী বলেছিলেন, এক রাতে তিনি তাহাজ্জুদ পড়ছিলেন। তার সুরেলা তেলাওয়াত শুনে এক প্রহরী খুব কাঁদতে থাকে। অতঃপর ক্ষমা চাইতে চাইতে বলে, আমি জানি আপনারা নির্দোষ, কিন্তু আমি কিছুই করতে পারছি না। পরবর্তীতে যখন বন্দীকে কিছু সময়ের জন্য সেল থেকে সরিয়ে নিয়ে আবার ফেরত আনা হয়, সেই প্রহরী আবেগাপ্লুত হয়ে যায় আর বলতে থাকে, আপনি বেঁচে আছেন? আমি ভেবেছি আপনাকে মেরে ফেলতে নিয়ে গেছে, তাই আমি বাড়ি ফিরে নামাজে দাঁড়িয়ে আপনার জন্য অনেক কান্না করেছি। কিছু গোপন বন্দিশালায় বন্দীদের জন্য বরাদ্দকৃত খাবারের পরিমাণ ছিল প্রহরীদের আনুমানিক অর্ধেক। কিন্তু এসব বন্দিশালার কিছু ভিকটিম আমাদের বলে, নিষ্ঠুর প্রহরী বহুত ছিল, কিন্তু ভালো প্রহরী ডিউটিতে থাকলে আমরা একটু বেশি খাবার পেতাম। প্রথমে ব্যাপারটা আমার কাছে কনফিউজিং ছিল, কারণ রেশন তো নির্দিষ্ট, এই অতিরিক্ত খাবার কোথা থেকে আসে? কিছু সাক্ষ্য নেওয়ার পর বুঝতে পারি সম্ভবত অল্প সংখ্যক প্রহরী তাদের নিজেদের খাবার বন্দীদের দিয়ে দিত। হয়তো এসব ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজের মাধ্যমে কিছু মানুষ অপরাধ বোধ থেকে মুক্তি পেতে চেয়েছে, একরকম নীরব প্রায়শ্চিত্ত করেছে। এই প্রায়শ্চিত্ত বিষয়টি নিয়ে আমি অনেক ভেবেছি। একজন জুনিয়র অফিসারকে একবার জিজ্ঞাসা করা হয়, আপনি কি হত্যা করেছেন? তিনি ইতস্তত করে বলেন, 2 জনকে করতে হয়েছে আর 4 জনকে হতে রেখেছি। তাকে জিজ্ঞেস করা হয়, এই কাজের বিনিময়ে যে টাকা পেয়েছিলেন কি করেছেন? তিনি বলেন, গ্রামের মসজিদে দান করে দিয়েছি। তার উত্তরটা আমাকে অনেক ভাবিয়েছে। ক্রিমিনাল এলিমেন্টটা তো সহজেই বোধগম্য, কিন্তু আমি চিন্তা করছি তার মনের ভিতরের সেই দ্বন্দ্বটি নিয়ে। সেই দ্বন্দ্বের তাড়নায় 27 বছরের ছেলেটা চেষ্টা করেছে হ্যাপহ্যাজার্ড ভাবে হলেও নিজের অন্তরকে শোধরানোর। প্রায়শ্চিত্ত করতে চাইলে আপনাকে এখন কথা বলতে হবে। কমিশনে আমরা সবার কথা মনোযোগ দিয়ে শুনি
সে যেই হোক, প্রত্যেককে কনফিডেন্সিয়ালিটি অফার করি। যদি আপনার আত্মা কোনো ক্ষত বহন করে, তবে এটাই সেই ক্ষতি নিরাময়ের